সাধারণভাবে শাস্ত্রে অথর্ববেদটাকে খুব একটা ধরা হয়। গীতাতেও দেখবে তিনটের কথা বলছে, ঋক, সাম, যজুঃ। তাহলে ত্রয়ী মানে তিনটে বেদ। তাহলে ত্রয়ী মানে তিনটে বেদ। সাংখ্যম মানে সাংখ্য তত্ত্ব, যোগ মানে যোগ তত্ত্ব, পশুপতি মতম মানে হচ্ছে শৈব তত্ত্ব, যে শিবের তত্ত্ব। এগুলো সব বিদ্যার কথা বলছি। তাহলে কি কি তত্ত্ব হলো? ত্রয়ী মানে তিনটে বেদ, ঋক, সাম, যজুঃ। সাংখ্যম মানে সাংখ্য যোগ, যেটা কপিল দেব করেছিলেন। যোগ মানে যোগশাস্ত্র, যেটা পতঞ্জলি করেছিলেন। পশুপতি মতম মানে শৈব শাস্ত্র। বৈষ্ণবম মানে বৈষ্ণব শাস্ত্র। ইতি প্রভিন্নে মানে বিভিন্ন বিভিন্ন শাস্ত্র বিষয়। প্রস্থানে বিভিন্ন বিভিন্ন স্থানে। পরম ইদম পথ্যম ইতি চ, যেখানে যেটা দরকার সেখানে সেটাই পথ্য মানে সেটাই উপযোগী করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে পথ্যম শব্দটার অর্থ কি? হিতকর, যেটা আমার তখন দরকার। রুচিনাম বৈচিত্রাৎ ঋজু কুটিল নানা পথ জুসাম। বলে মানুষ তার রুচি অনুসারে, রুচি নাম বৈচিত্রাৎ মানে আলাদা আলাদা রুচি অনুসারে আলাদা আলাদা পথ মানুষ ধরেছে। কোন পথটা সরল, ঋজু মানে সরল, কোন পথটা কুটিল মানে জটিল, নানা পথ জুসাম, জুসাম মানে অনুসরণ করেছে। তাহলে বোঝা গেল অনুসরণ করা। তাহলে মানুষ তাদের নিজস্ব রুচি অনুসারে নানান পথ অনুসরণ করেছে। কিন্তু তাতে কি হলো? নিনাম এক গম্য, মানুষের একটাই গন্তব্য, গম্য মানে গন্তব্য। তম ওসি বয়সাম অর্ণব ইব, যেমন, তমসি মানে যেমন, বয়সাম মানে পয়সা নয়, বয়সাম মানে স্রোতের শ্রেণী মানে নদী। বয়সাম শব্দের অর্থ হচ্ছে স্রোতের শ্রেণী মানে নদী। অল রিভার্স goes to ocean. তাহলে বয়সার অর্ণব ইব, প্রত্যেকটা নদী যেমন শেষ পর্যন্ত সমুদ্রেই যায়, তেমনি তুমি নানান পথ দিয়ে, সরল ঋজু যা খুশি পথ দিয়ে গেলেও তোমার গন্তব্যস্থল সেই ভগবানের কাছে গিয়ে পৌঁছে। হ্যাঁ, হয়ে গেল? এটা বুঝে গেল? এটা একবার ভালো করে সবাই উচ্চারণ করো। ত্রয়ী সাংখ্যম যোগঃ পশুপতি মতম বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরম ইদম পথ্যমিতি চ রুচিনাম বৈচিত্রাৎ ঋতুকুটিল নানা পথচুষাম নীনামিকগম্য তমসি পয়সামর্ণব ইব। তারপরেরটা আরো সাংঘাতিক জিনিস। কি বলছে? শিবের মহিমা বলে বোঝানো যাবে না, লিখে বোঝানো যাবে না। তো দু পাতায় লিখে এনেছি। বললো লেখককে দেখো, কালীকে দেখো, লিখছে কতদিন ধরে দেখো, তাও শেষ করা যাচ্ছে। বলছে অসিত গিরি সমম শ্বেত কজ্জলম। কি বলছে? নীল পর্বত তুল্য, নীল পর্বত তুল্য পাত্রে আধার। কজ্জল নীল পর্বত, নীলাদ্রি পর্বত বিরাট পর্বতের উপর একটা পাত্র, তার মধ্যে কজ্জল সিন্ধু পাত্রে, কালিটা হয়েছে সিন্ধু নদী, পর্বতটা হচ্ছে পট, পাত্রটা সিন্ধু নদী হচ্ছে কালিটা। হ্যাঁ, বুঝতে পারছো? বিরাট নীল পর্বতটা হচ্ছে পাত্রটা, সিন্ধু নদীটা হচ্ছে তার মধ্যে কালি। কি দিয়ে লেখা হচ্ছে? এরকম এই 3-4 টাকা ডট পেন নয়। সুর তরুবর শাখা পারিজাত, সুর তরুবর মানে পারিজাত বৃক্ষের শাখা, ডাল ভেঙে নেওয়া হয়েছে। লেখনী পত্র মুরবি, উর্বি মানে দীর্ঘ, বয়রের দীর্ঘ। উর্বি মানে পৃথিবী, যার উপর বসে আছো। উর্বি মানে পৃথিবী, পৃথিবী এখানে কিসের ভূমিকা নেওয়াচ্ছে? কি লিখছে? লেখনী পত্র, হ্যাঁ কাগজ, পেপার। পেপার যদি পৃথিবীর উপরি পৃষ্ঠটা হয়, তাহলে কালির দোয়াতকে নীল পর্বত, কালিটা কোনটা? সিন্ধু নদী। পেন কোনটা? পারিজাত বৃক্ষের শাখা। কাগজ কোনটা? পৃথিবী
পরিভার। এবার লেখককে মা সরস্বতী বলছে লিখিত যদি গৃহীত্বা সারদা। কালকস্য হলে দুর্গা হতো, দন্তেস্ব মানে সরস্বতী। তিনি লিখছে, কতদিন ধরে লিখছেন? সর্বকালম, লিখেই চলছে, লিখে যাচ্ছে। কলকাতায় কি হবে? রেজাল্টটা কি? আলটিমেট রেজাল্ট কি? বলছে তদপি তব গুণানামি সপারম ন জাতি। তবুও তোমার গুণের লেখা শেষ হবে না। তোমার গুণের সীমা পরিসীমা করা যাবে না। এটা খুব বিখ্যাত একটা শ্লোক। কোন জায়গাটা বলো? বলো। হরি অসিত গিরি সমম স্যাৎ। স্যাৎ মানে হয়। কজ্জলম সিন্ধু পাত্রে। কজ্জলম সিন্ধু, সিন্ধুটা হচ্ছে কালী, আর নীলাদ্রি পর্বতটা হচ্ছে পাত্র। সুরতরুবর শাখা লেখনী, লেখনীটা হচ্ছে পেনটা, হচ্ছে সুরতরুবর শাখা। সুর মানে দেবতাদের যে গাছ, পারিজাত বৃক্ষ, তার ডাল হচ্ছে পেনটা। পত্রম উর্বি, পাতা হলো পৃথিবী। লিখতি যদি গৃহীতা, লেখার দায়িত্ব যদি